আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে বিকেল ৩টায় লাইভে আসার কথা ছিল। মূলত উদ্দেশ্য একটাই, প্রতিনিয়ত আমাদের গভর্নমেন্ট স্টুডেন্টদের বিভিন্ন ঘোষণা আসে এবং স্টুডেন্টরা খুব বেশি অস্থির হয়ে যায়, এবং অ্যাজ এ টিচার আমাদের একটু দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের অস্থিরতাটা কমানো যতটুকু সম্ভব পারা যায় আর কি। তো আমি একটা জায়গায় এসে লাইভে নিচ্ছি, তাই আমার কাছে অন্য একটা ফোন নাই যে আমার গ্রুপে আমি শেয়ার করব। তোমরা কাইন্ডলি একটু আমার যে পাবলিক গ্রুপটা সেখানে শেয়ার করে দাও। আমি মনে হয় পেজ থেকে লাইভে আসছি, এবং সাথে কথা দিয়েছিলাম যে আমাদের সাথে আরেকজন থাকবেন বিশেষ অতিথি, এবং তিনি তার মূল্যবান বক্তব্য শেয়ার করবেন। মূলত উদ্দেশ্য একটাই, যে এই সময়টা তোমাদের কমন যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে কতদিন পর আমাদের ইন্টার পরীক্ষা হবে, এরকম একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই শর্ট সিলেবাসের উপর অ্যাডমিশন হবে কি না, এটা একটা প্রশ্ন। এবং তার চেয়ে বড় প্রশ্ন না, অ্যাকচুয়ালি সমস্যা যেটা, সেটা হচ্ছে মানে মানসিক সমস্যা আর কি। কারণ কি করব না করব, এবং এরকম গভর্নমেন্ট থেকে যখনই কোনো ঘোষণা আসে, তো অনলাইনে বিভিন্ন জায়গায়, যেহেতু আমরা এখন অনেকেই অনলাইনে থাকি, বিভিন্ন কোর্স স্টার্ট হয়ে যায়, এবং কোনটা করব কোনটা না করব আসলে খেই হারিয়ে ফেলি। তো আমার কাছে মনে হয় যে সত্যিকার অর্থে আমি যদি প্রথমে এইচএসসি 22 নিয়ে কথা বলি, যে তাদের এত অস্থিরতার মনে হয় না যে খুব একটা কারণ আছে। কেননা কোরবানি ঈদের আগে তাদের ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা আছে, এটা বাংলাদেশের অনেক টিচার কিন্তু শেষ করে ফেলবেন। ফার্স্ট ইয়ারে 12টা চ্যাপ্টার পড়ানো হয়। আমি যতটুকু জানি যে বাংলাদেশের যে কোনো বায়োলজি টিচার, বিশেষ করে যারা প্রাইভেট বা টিউশন করায়, তো এই 12টা চ্যাপ্টার অনেকের শেষ হয়ে গেছে, অনেকেই কিন্তু শেষ করে ফেলবে আমার মনে হয় কুরবানি ঈদের আগেই। আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে, তারপর তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা। আমি শুধু একটা জিনিস জানতে চাই, যে তোমরা যে যে কলেজগুলোতে পড়ো, সেই কলেজগুলোতে কি তোমাদেরকে সেকেন্ড ইয়ারে উঠাইছে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তো যদি সেকেন্ড ইয়ারে তোমাদেরকে না উঠিয়ে থাকে, তো সেকেন্ড ইয়ারের তো একটা সিলেবাস আছে, সেটা তো শেষ করতে হবে। নর্মালি কি হয়, ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করানো হয়, সেকেন্ড ইয়ারের সিলেবাস শেষ করানো হয়, তারপর একটা টেস্ট পরীক্ষা হয়, তাই না? এটাই কিন্তু নিয়ম কলেজের। টেস্ট পরীক্ষার পর ফাইনাল পরীক্ষা পর্যন্ত একটা টাইম দেওয়া হয়, যে টাইমে দুটোই রিভিশন করা হয়, এবং এই রিভিশনের জন্য কোচিং সেন্টার গুলো তো বিভিন্ন রিভিশন ব্যাচ খোলেন, এবং সবচেয়ে মজার বা ভালো বিষয় হচ্ছে কলেজেও খুব স্বল্প মূল্যে কিন্তু টেস্টের পর একটা প্রস্তুতি কোচিং হয়। বিভিন্ন কলেজে হয় এবং অধিকাংশ কলেজেই হয়। তো তোমরা তো এখনও সেকেন্ড ইয়ারেই ওঠো নাই, কলেজেই সেকেন্ড ইয়ারে ওঠো নাই, বুঝছো? তো কলেজে সেকেন্ড ইয়ারে উঠলে আগে তো সেকেন্ড ইয়ারের সিলেবাসটা শেষ করবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেহেতু শর্ট সিলেবাস দিয়েছে, এবং কি বলে, শর্ট সিলেবাসে সেকেন্ড ইয়ারের তাহলে মাত্র 7টা অধ্যায় থাকছে। তো আগে তো এই 7টা অধ্যায় কলেজে পড়াবে, তারপর রিভিশন যেটা, সেটা হচ্ছে ওই যে 7টা অধ্যায় সেটা পড়াবে। কারণ তোমাদের অনেক কলেজেই শর্ট সিলেবাসের যে 14টা অধ্যায় তোমাদের দিয়েছে, এর মধ্যে অনেক কলেজেই কিন্তু ওই ফার্স্ট ইয়ারের কিন্তু চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে, যে চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে আছে, তাই না? তো সেইগুলো তো আবার পড়াবে। এ কারণে আমি যে বিষয়টা বলতে চাই, যে ওয়াইজ ডিসিশন, আমি প্রথমে আমার মতো করে একটু বলবো, তারপরে যিনি আজকে কথা বলবেন ওনার মতো করে উনি বলবেন, বিকজ, এবং আশা করছি যে ইফেক্টিভ কথাবার্তা হবে, তোমরা একটা ভালো ধারণা পাবা। তো আমার কাছে প্রথমে যেটা মনে হয় সবচেয়ে ভালো ডিসিশন হবে এটাই, বিশেষ করে যারা এইচএসসি 22, তারা 24টা অধ্যায় পড়ে রাখো, কারণ তোমাদের সামনে অনেক 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 বেশি টাইম থাকবে। টেনশন তো করবে একটু এইচএসসি 21 যারা, তারা, কেননা তাদের শর্ট সিলেবাস অনেক বেশি শর্ট, মাত্র 10টা অধ্যায়। বরং তারা যদি 24টা অধ্যায় না পড়ে, তারা যদি শুধু 10টা অধ্যায় পড়ে, বাকি থাকছে 14টা অধ্যায়, এবং আল্লাহ না করুক অ্যাডমিশন যদি 24টা অধ্যায়ের উপরই হয়,
তাদের জন্য কিন্তু এটা বড় কষ্টকর। তোমরা যারা খুব বেশি টেনশনে আছো যে অ্যাডমিশন কয়টা অধ্যায়ের উপর হবে, এটার জন্য তোমাকে কিন্তু টেনশন করতে হবে না, কারণ তোমাদের চেয়ে বেশি টেনশনে আছে তোমাদের বড় ভাই আপুরা। তাদের তো অ্যাডমিশন হবে, তাদেরও কিন্তু শর্ট সিলেবাস। তো এটার জন্য একদমই রিল্যাক্স থাকো, এটা আমি নিশ্চিত করতে চাই যে তোমাদের বড় ভাই আপুদের যদি শর্ট সিলেবাসে অ্যাডমিশন হয়, তাহলে তোমাদেরও শর্ট সিলেবাসে অ্যাডমিশন হবে। এখন আমি আমার মতো করে বললাম হবে না, এটারও কোনো ভিত্তি নাই, বা তোমরা যে সোর্স থেকে বলছো বা যে সকল চিন্তা করছো সেটারও ভিত্তি নাই, যতক্ষণ না গভর্নমেন্ট থেকে ভালো মতো একটা নির্দেশনা দেওয়া না হচ্ছে। তবে আমার কাছে মনে হয় যদি এই বিষয়টা নিয়ে তোমরা একটু বেশি বেশি ওই পেজগুলোতে, আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের পেজগুলো আছে বা বড় কোনো মাধ্যম দিয়ে কথা বলাতে পারো যে আসলেই যে শর্ট সিলেবাস দিয়েছেন এই শর্ট সিলেবাসের উপর অ্যাডমিশন হবে কি না। কারণ এটা যদি ওনারা ক্লিয়ার করতেন তাহলে বিশাল একটা টেনশন থেকে আমরা মুক্তি পেতাম, আমরা টিচাররাও মুক্তি পেতাম, তোমরা স্টুডেন্টরাও মুক্তি পেতে। কিভাবে? আমরা টিচাররাও তাহলে আর ওই অধ্যায়গুলো পড়াতাম না, নাম্বার 1। তখন ওই অধ্যায়গুলো পড়ানোর জন্য যে সময় সেটাও নষ্ট হতো না, নাম্বার 2। নাম্বার 3, ওই অধ্যায়গুলো এক্সট্রা পড়ানোর জন্য তোমাদের এক্সট্রা টাকাও খরচ হতো না। তো নাম্বার 4 হচ্ছে আমরা অনেক বেশি টেনশন ফ্রি থাকতাম। ঠিক আছে, যদি এমন হতো যে শর্ট সিলেবাস না দিয়ে 24টা অধ্যায় বলতো পড়তে, তাহলে কিন্তু কোনো টেনশনই থাকতো না। দেখো তোমাদের কয়েকদিন আগে কিন্তু কোনো টেনশন ছিল না, ছিল তোমরা জানতাই না, কিন্তু শর্ট সিলেবাস দিল কেন? তোমাদের টেনশন কমানোর জন্য, যে আল্লাহ তোমাদের 24টা অধ্যায়, যাক 10টা অধ্যায় বাদ দিই। কিন্তু উল্টো হয়ে গেল, তোমাদের 10টা অধ্যায় বাদ দেওয়ার পরেই তোমাদের টেনশন বেড়ে গেছে, তাই না? তো যাই হোক, তোমরা তারপরেও কমেন্ট করতে থাকো। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, তোমরা খুব ভালো করে জানো যে এই করোনা এই সিচুয়েশানে 3টা ব্যাচের মধ্যে টেনশন বেড়ে গেছে। এর মধ্যে একটা ব্যাচ হচ্ছে এইচএসসি 20, যাদের কিছু কিছু জায়গায় অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে, এবং যারা অ্যাডমিশন দিয়ে এর মধ্যে চান্স পেয়েছে তাদের মতো সুখী, মানে দুনিয়াবি একটা জান্নাত তারা পেয়ে গেছে, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ ওই এইচএসসি 20-এরও এখনও অনেক জায়গায় পরীক্ষা দেওয়া বাকি। তাদের যে কী অবস্থা এটা আল্লাহ তালাই ভালো জানে, ওরাই ভালো জানে। তো এর মধ্যেই এইচএসসি 20 পরীক্ষা দিয়ে, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ভালো একটা জায়গায় চান্স পেয়েছে। তো এমনই একজনের আমরা কথা শুনবো যে কিভাবে এই মেন্টাল স্ট্রেসটা সে ওভারকাম করেছে। কারণ হচ্ছে তোমরা জানো যে এইচএসসি 20 হচ্ছে প্রথম ব্যাচ যাদের দেখা গেল আগের 2টা পরীক্ষার রেজাল্টের উপর রেজাল্ট দিয়েছে। এজন্য তোমরা ছোট ভাই বোনেরা নানা ট্রল করেছো তাদের, এবং দেখো আল্লাহ তাআলা এখন তোমাদেরও বেলায় এরকম একটা টেনশনে ফেলে দিয়েছে। জানি না এটা কতদিন ধরে চলবে। তো আমরা এরকমই একজন, তোমরা জানো, বিশেষ করে যারা রাজশাহীতে পড়ো, আমি অনেক কয়েকবার তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি। ফারজানা রহমান দিনা এবছর ভর্তি পরীক্ষায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমি অ্যাকচুয়ালি তার কাছে জানতে চাই, প্রথমে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে কিভাবে অ্যাকচুয়ালি মানসিক মানে প্রশান্তি নিয়ে পড়াশোনা করতে পেরে এরকম একটা ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে, কারণ যেখানে অনেকেই টেন্স ছিল। পাশাপাশি এটাও আমি জানতে চাইবো যে টেনশনটা আসলে কমেছে কিভাবে, বা কিভাবে, কারণ ওই সময় কিন্তু টেনশন ছিল। আমি যতটুকু জানি আমাকেও সে টেক্সট করেছিল যে ভাইয়া খুব টেনশন হচ্ছে, বা কি করা যায়, কি হবে না হবে, তাই না? কারণ তো আমরা এখন এটা নিয়ে জানবো যে আসলে এই মুহূর্তে তোমরাও টেনশনে আছো, এইচএসসি 21, এইচএসসি 22 তোমরাও টেনশনে আছো, এবং আমি অনেক জায়গায় দেখছি এইচএসসি 23 নিয়েও লেখা চলছে। কিন্তু আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে এইচএসসি 23 মানে হচ্ছে ওরা এখনও মেট্রিক পরীক্ষা দেয়নি, যেটাকে এসএসসি বলি, এসএসসি পরীক্ষা দেয়নি। তাহলে এসএসসি পরীক্ষা যদি কেউ না দিয়ে থাকে, তারা কেন এখন ইন্টারের জন্য কোর্স করবে আর ইন্টারের জন্য টেনশন করবে? এটা আমার বোধগম্য নয়। তা আমি কথা বলছি এইচএসসি 21 এবং 22কে নিয়ে। তবে তোমাদের দুইজনের আগে যে টেনশন করে গেছে তার টেনশনটা আমি কেমন ছিল সেটা নিয়ে কথা বলছি। তো আমরা দিনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়টা আগে দিই, হয়তো ভাইয়া দিয়েছেন। আমি ফারজানা রহমান দিনা, রাজশাহী কলেজ। আর 2020 সালে আমি মেডিকেল ভর্তি পরীক্ষাতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো ভাইয়া যে কথাটা প্রথমেই বললো আমাদের মেন্টাল স্ট্রেসের কথা,
আমাদের ব্যাচ থেকে এই জিনিসটা শুরু হলো, হঠাৎ করে মার্চ মাসে এসে পরীক্ষা ক্যান্সেল করে দিল, পরীক্ষার রুটিন দিয়ে। তারপরে স্পেসের আমার মনে হয়েছে তারপর থেকে স্পেসের সবচাইতে বড় যে জায়গাটা ছিল সেটা হলো ফেসবুক। অনেক রকমের ফেসবুক গ্রুপ তোমরা দেখতে পাবা, অনেকগুলো গ্রুপে তোমরা অ্যাড থাকছো, অনেক মানুষ অনেক রকমের কথা বলবে। এই জিনিসগুলো আসলে স্ট্রেস অনেক বাড়িয়ে দেয়। যেমন আমাদের জুন জুলাইয়ের দিকে একটা ফেক রুটিন পর্যন্ত আসছিল, যে এইচএসসি পরীক্ষার একটা রুটিন দিয়ে দিছে এইরকম, সেটা 2 দিন পর পরই শোনা যায়। এক গ্রুপ থেকে বলে যে পরীক্ষা হবে না, এক গ্রুপ থেকে বলে পরীক্ষা হবে। এই জিনিসগুলো কিন্তু স্ট্রেস অনেক বেশি বাড়িয়ে দেয়। আসলে কি হবে, কোনো অথেন্টিক নিউজ পাওয়া যায় না। তোমাদেরকে প্রথমে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে, তোমাদেরকে প্রথমে এটা চুজ করে নিতে হবে যে অথেন্টিক সোর্স কোনটা। যদি কোনো অথেন্টিক সোর্স না পাও তাহলে সেই ধরনের গ্রুপে অ্যাড থাকার কোনো দরকার নাই, পার্সোনালি আমার মনে হয়। কারণ এটাতে স্ট্রেস অনেক বেশি হয়। আমার যেটা হয়েছিল আসলে, যে বিভিন্ন গ্রুপ তারা বলে যে পরীক্ষা হবে না বা হবে, আমরা রিট করেছি বা আমরা আদালতে যাব, আমরা মানববন্ধন করব। আলটিমেটলি এই বিষয়গুলোতে আসলে কিছুই হয় না। এই জিনিসগুলো তাদের কাছে কোনো ম্যাটার করে না। একটা ফেসবুক গ্রুপ কি বলছে বা তারা কোথায় যে মানববন্ধন করছে, আমাদের পরীক্ষা হওয়ার আগে এইচএসসির যে কোনো ব্রিফিং এর আগে তারা বলে যে না আমরা মানববন্ধন করব। তারপরে যখন রেজাল্ট দিয়ে দিল, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তারা বলে যে না আমরা হইতে দিব না বা করোনার মধ্যে পরীক্ষা দিব না। এন্ড অফ দ্য ডে এই সকল কিছু জিনিস ম্যাটার করে না। যে ডিসিশনটা নিবে তারা অনেক ভেবে চিন্তে নিবে, স্টুডেন্টদের কথা ভেবেই তারা নিবে, তারা অথরিটির কথা চিন্তা করে নিবে। আর সেটা চেঞ্জ করার খুব বেশি জায়গা ফেসবুক গ্রুপে থাকে না। তো এইগুলো থেকে আগে একটু বের হয়ে আসতে হবে, তাহলে স্ট্রেস অনেকটা কমবে। অথেন্টিক কিছু কিছু যেসব জায়গা আছে, যে সোর্স গুলো আছে সেগুলোর সাথে অ্যাড থাকো, তাহলেই অনেক কিছু জানতে পারবো। সবাই বলে যে আমরা জানার জন্য, নিউজ জানার জন্য ওইসব গ্রুপে থাকি। নিউজ জানার জন্য ওইসব গ্রুপে থাকার কোনো দরকার হয় না। প্রাইভেট টিচাররা বা তাদের গ্রুপ যেটা আছে, যেখানে তুমি আসল যে নিউজটা, জেনুইন নিউজটা পাবা, সেই জায়গাগুলোতেই থাকবা, স্ট্রেস অনেক কম হবে। আর আমাদের তো আসলে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে পরীক্ষা হবে না। পরীক্ষা যেদিন লাস্ট ঘোষণাও দেয় যে পরীক্ষা হবে না, সেই দিনও এরকম ভাবি নাই যে পরীক্ষাটা ক্যান্সেল করে দিবে। হয়তো ভাবছিলাম যে নতুন রুটিন দিবে। তো তখন সবার এই জিনিসটা খুব মনে হয়েছিল যে হয়তো আমরা খুব লাকি একটা ব্যাচ, আমাদের পরীক্ষা হচ্ছে না বা আমরা পরীক্ষা না দিয়ে পাশ করে যাচ্ছি, অটো পাস। কিন্তু সেটার জন্য এখন পর্যন্ত আমাদের স্টুডেন্টদেরকে সাফার করে যেতে হচ্ছে। তারা যারা দেখা যাচ্ছে যে ক্লাস 8 এ একটা স্টুডেন্টের ম্যাচুরিটি বা কতটুকু থাকে, হয়তো খুব বেশি থাকে না। তারা এসএসসি বা তারপরে এসে বুঝতে পারে যে আসলে ভর্তি পরীক্ষায় আমাকে একটু ভালো কিছু করা লাগবে। তারা তখন থেকে অনেক হার্ড ওয়ার্ক করা শুরু করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক ভালো স্টুডেন্ট, তারা 2 বছর ধরে অনেক চেষ্টা করেছে। জেএসসির রেজাল্ট একটু খারাপ হওয়ার জন্য তাদের মেডিকেলে পয়েন্ট অনেক কমে গেছে। 5 এর থেকে হয়তো একটু কম আছে, সেটাকে মাল্টিপ্লাই করতে গেলে অনেক কম আসে। আর যেহেতু এইচএসসির রেজাল্টটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করে, আলটিমেটলি 2-1 মার্কের জন্যই চান্স হয় না। সেখানে যদি এত মার্ক চলে যায়, ওই পরীক্ষা দেয়া বা পড়ার সময় আরো বেশি স্ট্রেস চলে আসে। ইভেন এখন যারা আছে বিভিন্ন ভার্সিটি, তারা রিকোয়ারমেন্ট তাদের হচ্ছে যে এত মার্ক থাকা লাগবে বা এত পয়েন্ট থাকা লাগবে। সেটা হয়তো জেএসসির বা এসএসসির কোনো একটা কারণে, কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণেও হয়তো তাদের হয়নি, এটা আসেনি। সেসব হার্ড ওয়ার্ক করা স্টুডেন্টদের কিন্তু এখন তারা বুঝতে পারছে যে আসলে কষ্ট কতটা অটো পাশে। তো 21 ব্যাচকে বলবো যে তোমরা আল্লাহর কাছে চাও যেন অটো পাস না হয়, অন্তত পক্ষে পরীক্ষাটা হয়, পরীক্ষা দিয়ে একটা মূল্যায়ন যেন তোমরা পাও, সেটাই। আর 22 ব্যাচ তোমাদের এখনো অনেক সময় আছে। যে সিলেবাসটা দিয়েছে সেটা নিয়ে স্ট্রেস নেওয়ার কিছু নাই, সেটা ওয়াইজই পড়তে থাকো। তো স্ট্রেস নিয়ে এই মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তো স্ট্রেস ছিলই, সেখানে অবভিয়াসলি ফাহাদ ভাই তো অনেক বেশি হেল্প করেছেন। ফাহাদ ভাই এখনো তোমাদের, দেখো, তোমাদের জন্য স্ট্রেস না হয় সেটার জন্যও ভাই অনেক কিছু করছেন। তো এরকম কারোর যদি সাপোর্টে থাকো বা তাদের কথাবার্তাগুলো যদি শোনো, তাদের থেকে যদি মোটিভেটেড হও, এটা অনেক বেশি কাজে দেয়। আচ্ছা, আমি দিনার কাছে আবার চলে আসব। সেটা হচ্ছে মূলত আমি এখানে যে বিষয়টা অনলাইনে খেয়াল করছি, একটা জিনিস লক্ষ্য করো যে অনলাইন এর আগে আমরা প্রত্যেকেই বাংলাদেশের যে জেলায় থাকি না কেন, আমরা প্রত্যেকটা সাবজেক্টের আমাদের নির্দিষ্ট কিন্তু টিচার থাকে বা এখনো কিন্তু আমাদের আছে। তো আমার কাছে মনে হয় এখন এক একজন দেখা গেল 5-6টা জায়গায় দৌড়াচ্ছ, এই বিষয়টা আমার মনে হয় করার দরকার নাই। তোমার যদি মনে হয় যে 5টা একটা সাবজেক্টের জন্যই অনেকেই 5-6 জায়গায়
দৌড়াচ্ছে। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। কেউ হয়তো বা ফ্রি পড়াচ্ছে। ওয়েল, ফ্রি জিনিসটা অবশ্যই আমরা নিব, কারণ যেহেতু ওখানে আমার টাকা লাগছে না। কিন্তু আমি শুধু একটা জিনিস জানতে চাই যে ধরো এমন একটা জিনিস যেটা তুমি এমনিতেই পারো, অনেক ভালো পারো, কিন্তু ভাইয়া সেই জিনিসটার উপর আবার একটা ফ্রি কেউ দিচ্ছে। ধরো তোমার পেট ভরা আছে। এখন আমি দিনাকে ধন্যবাদ, আন্টিকে ধন্যবাদ, আমি দিনাদের বাসায় ভালো একটা ভুড়ি ভোজ হলো। আমার এখন পেট মাশাল্লাহ খুবই ভরা। এখন যদি কেউ আমাকে বলে যে ভাই প্লিজ এই ভাতটা খান, খুব সুস্বাদু হয়েছে, আমার তো দরকার নাই ভাই, বরং ওই ভাতটা খেয়ে কিন্তু আমার বদ হজম হবে। সো এই বিষয়টা আমি বলতে চাচ্ছি কেন, ধরো আমার কাছেই বা যে কোনো একটা টিচারের কাছেই তুমি একটা টপিক শিখেছো, ভাই তুমি ওটা পারো, এবং ওই টপিক থেকে তুমি ধরো ওই টিচার তোমাকে শিখিয়েছে যে কিভাবে ওই এক্সাম্পল গুলো মনে রাখতে হয়। হ্যাঁ, আর কিছু কিন্তু নাই বাকি। আচ্ছা, যদি বাকি থাকেও তুমি ধরো ওই টিচারকে জিজ্ঞেস করলে আশা করি টিচার বলে দিবে, যেহেতু তুমি ওনার কাছে পড়েছো। এখন দেখা গেল কেউ একজন ওই টপিকের উপর পড়াচ্ছে ফ্রি ফর, মানে কি বলে, নিজের গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য বা যে কোনো হোয়াট এভার, এবং আলটিমেট টার্গেট হচ্ছে যে ফ্রি কিছু দিয়ে পরবর্তীতে একটা কোর্সে এনরোল করা। তো আমার কথা হচ্ছে ফ্রি জিনিস অবশ্যই গ্রহণ করো, খুবই ভালো, কিন্তু তুমি যেটা পারোই, ভালোই পারো, ওইখানে আবার তোমরা দেখা গেল প্রতিনিয়ত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এই টাইমগুলো যে ওয়েস্ট করছো, এই সময়ের অপচয়গুলো করা যাবে না। তোমার কাছে যদি মনে হয় তুমি 3-4টা টিচারের কাছে পড়ে যে এটা বেটার, তাহলে একটা ফলো করো। কারণ এখানে বাংলাদেশে যে কোনো সাবজেক্টের যত টিচারই আছে না কেন, প্রত্যেকেই তো ভাইয়া আলটিমেটলি সব অধ্যায় পড়াবেন। হ্যাঁ, তো তুমি একজনের কাছে এটা পড়লা, একজনের কাছে এটা পড়লা, সবকিছু কিন্তু একদম মানে গোলায় যাবে। এবং আমার কাছে মনে হয় যে একজন টিচারের একটা স্টাইল তোমার ফলো করা উচিত, এবং এটাই বেটার। কেননা ধরো আমি যদি ডিএনএ ভাইরাসের এক্সাম্পল বলি, ধরো আমি ডিএনএ ভাইরাসের একটা ট্রিক দিয়ে মনে রাখালাম, and তুমি একই লেকচার আরেক জায়গায় করছো, সে আরেকটা ট্রিক দিল, আরেকটা জায়গায় ফ্রি ক্লাস নিচ্ছে আরেকজন, সে আরেকটা জায়গায় ট্রিক নিল। তুমি কোনটা, তুমি তো গুলায় যাবা, তাই না? প্রত্যেকের তো ধরন আলাদা। সো এই কারণে আমার কাছে মনে হয় যে তোমরা যদি এই কি হবে না হবে এইভাবে বিভিন্ন মিডিয়াতে ভাইয়া কি হবে এটার উপর লাইভে আসেন, আমরা কিন্তু প্রতিনিয়তই করছি। তুমি যদি রাজশাহী রেজিয়নের হও, রাজশাহী রেজিয়নে তুমি অফলাইনে যে টিচারগুলোর কাছে পড়ো, তারা অবশ্যই লাইভ করেছে, তারা কি বলছে সেটা শোনো, বাস। তোমার তো আর অন্য জায়গায়, তুমি যদি ঢাকার মধ্যে হও, তুমি যদি বরিশালের হও, বরিশালের যে টিচারগুলো আছে তারা কি বলছে তাদের কথা শোনো। তোমাকে তো এই একটা টপিকের উপর 20টা লাইভ শোনার দরকার নাই রে ভাই। তুমি 20টা গ্রুপে আছো, তোমাকে 20টা লাইভ হচ্ছে, তুমি 20টা লাইভই শুনছো, 20 জন টিচার কি বলছে, সবকিছু কিন্তু খিচুড়ি পাকাচ্ছে। তো এই কারণে আমার কাছে মনে হয়, আমি যদি এসএসসি 22-এর কথা বলি, আমার কাছে মনে হয়, আমি একটু দিনাকে বলি, ওদের শর্ট সিলেবাসে 14টা অধ্যায় দিয়েছে, টোটাল অধ্যায় হচ্ছে 24টা। তো কি করা উচিত? ধরো তুমি এখন এইচএসসি 22 ফার্স্ট ইয়ারে পড়ো, তুমি কি করতা? তুমি কি এখন 14টা অধ্যায় পড়তা লাস্ট পর্যন্ত? তোমার ডিসিশনটা আমি আগে জেনে আমারটা আমি বলছি, দেখি। এইচএসসি যারা 22 তাদের শর্ট সিলেবাসটা আমি দেখলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কি করতাম 14টায় না 24টা, আমি প্রথমে হয়তো 24টায় পড়ার চেষ্টা করতাম, অন্তত চেষ্টা করতাম যাতে 24টা পড়ে থাকি। যেমন আমি যতদূর দেখলাম ওদের জিওলজিতে সমন্বয় নিয়ন্ত্রণ, তারপরে মানব জীবনের ধারাবাহিকতা, ইমিউন সিস্টেম প্রতিরক্ষা, এই 3টা মেজর চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যদি এই চ্যাপ্টারগুলো সম্পর্কে ওদের কোনো পূর্বের ধারণা না থাকে, এখন ইন্টার লেভেলে এসে যদি তারা ওই চ্যাপ্টারগুলো সম্পর্কে না জানে, বেসিক নলেজটা যদি না থাকে, তারা কিন্তু পরবর্তীতে যেখানে তারা পড়বে, তারা যদি ধরুন মেডিকেল যদি তারা যায়, তখন কিন্তু এই চ্যাপ্টারগুলো দরকার। তখন কিন্তু অত একদম বেসিক থেকে শিখাবে না, বেসিক যে নলেজটুকু সেই নলেজটুকু তার ইন্টারে লাগবে। এখন সেটুকুর জন্য অবশ্যই এই চ্যাপ্টারগুলো পড়া দরকার, কারণ এগুলো পরবর্তী লাইফে যখন দরকার, আমি একদম রুট লেভেল থেকে পড়ে যেতে পারবো না, বা তারা সেখানে ওটা পড়াবেও না। এখন যেরকম হচ্ছে যে যদি শর্ট সিলেবাসে অ্যাডমিশনও হয়, তারা কিন্তু অ্যাডমিশনের পরে যে ইন্টারের এই পড়াগুলো পড়াবেন না, তারা কিন্তু তাদের সিলেবাস থেকে শুরু করবেন। তো এটা তাদের জন্য অনেক বড় একটা সমস্যা। যদি কেউ চায় যে না আমি এখন 14টা চ্যাপ্টারই পড়বো, এইচএসসি 22-এর এখনো আমার মতে অনেক সময় আছে, 7টা করে চ্যাপ্টার পড়া যথেষ্ট ইজি। তো আমি বলবো যে এই 7টার পাশাপাশি বাকি যে 5টা চ্যাপ্টার আছে সেগুলো তার একটু দেখে রাখো। যেমন বোটানিতে আমি দেখলাম যে চ্যাপ্টার 3 যেটা কোষ রসায়ন, সেটা মেবি 9। এখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়া লাগবে বায়োকেমিস্ট্রি, সেইটা সম্পর্কে যদি বেসিক নলেজ না থাকে তাহলে আমি তো ওখানে যে পড়তে পারবো না।
আর তখন যে এত তো ডিটেলসে পড়াবে না। আর যদি দিয়েই দেয় অ্যাডমিশন যে 22-এর যদি দেখা যায় যে ফুল সিলেবাসেই হচ্ছে, শর্ট সিলেবাসে হচ্ছে না, 21-এর যদি দেখা যায়, তাহলে অবশ্যই 22-এরই সেই রকমই হবে আশা করা যায়। তাই আমি বলবো এখন যেহেতু ওদের অনেক সময় আছে, যথেষ্ট সময় আছে, এখনো তারা সেকেন্ড ইয়ারে উঠেনি, তারা ফার্স্ট ইয়ারেরই চলছে, আর এতদিন পর্যন্ত তারা পড়েছে ওই চ্যাপ্টার গুলো। অবশ্যই তাদের কোষ রসায়ন অবশ্যই এখন পড়া শেষ এতদিনে। এই চ্যাপ্টার গুলো এখন একটু দেখে রাখবে। সেকেন্ড ইয়ারের পরে যখন টেস্ট পরীক্ষার পরে যে 3 মাস সময় পাওয়া যায় বা 4 মাস সময় পাওয়া যায়, সেই সময়টাতে তারা শুধু 7টা চ্যাপ্টার পড়ুক, তখন কোনো সমস্যা নেই। বাট এখন ফার্স্ট টাইম পড়ার সময় আমি সব কয়টাই দেখে রাখতাম যদি আমি থাকতাম। আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটাই যে কোষ রসায়নের কথাটা আমার মনে পড়ে গেল, যে কোষ রসায়ন ইন্টারমিডিয়েটে পড়ার পর আমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে গেলাম, বায়োকেমিস্ট্রিতে তোমাকে ওই কার্বোহাইড্রেট পড়তে হবে। এবং খুব মজার বিষয় হচ্ছে আমি কোনো একটা কাজের জন্য আমি পড়তে পারি নাই, আমাদের আইটেম হতো, তো ওই কার্বোহাইড্রেটের উপর আইটেম ছিল কিন্তু আমি পড়ি নাই এবং পরীক্ষা দিব না আইটেম, এরকম একটা ডিসিশন নিয়েছি। ফ্রেন্ডরা বললো আর চল, হয়েও তো যেতে পারে। তো মজার বিষয়, এমন সব প্রশ্ন করলো, সবগুলো কিন্তু ইন্টারমিডিয়েটের বইয়েই আছে এবং আমি সেগুলোরই বাংলাটাকে জাস্ট একটু ইংরেজিতে বলার ট্রাই করলাম, কিন্তু হয়ে গেল। আচ্ছা, তো ধন্যবাদ দিনার মতামতের জন্য। যেটাও ভালো মতোই বলছে যে দেখো, একটা কথা তোমরা আমাকে ক্লিয়ার করো তো, এইচএসসি 21-এর অ্যাডমিশনের 1 মাসের মধ্যে কি তোমাদের অ্যাডমিশন হবে? এটা কি কখনো পসিবল? 1 মাসের মধ্যে 2টা অ্যাডমিশন হয়ে যাবে? এটা কি জিন্দেগিতে পসিবল? কোনোভাবেই পসিবল না। তাহলে এইচএসসি 21-এর অ্যাডমিশনের পর মিনিমাম তাদের যে ভর্তি প্রসেস কত কি আছে। এই যে এইচএসসি 20-এর অ্যাডমিশন কবে হয়েছে? মেডিকেল অ্যাডমিশন আমাদের এপ্রিলের 2 তারিখ। এপ্রিলে মেডিকেল অ্যাডমিশন হয়েছে। এই 20-এর অ্যাডমিশন তো মনে হয় এবছর ধরে চলবে। তাহলে 6টা মাস ধর পরে তোমার অ্যাডমিশন হলো, নর্মালি 1 বছর পর হওয়ার কথা, তো এইচএসসি 21-এর অ্যাডমিশনের পর 6 মাস পর অ্যাডমিশন তোমার হলো। আচ্ছা, এই 6টা মাস কি এনাফ না? তুমি যদি আগে থেকে ধরো সব অধ্যায় পড়ছো, তাহলে এই 6টা মাসে তুমি আরো 5টা অধ্যায় বাদ দিয়ে দিলা। যারা ফার্স্ট ইয়ারে আছো তারা তো মোটামুটি যে কোনো সাবজেক্টেরই, অনেকের তো অনেক সাবজেক্ট শেষ, শর্ট সিলেবাস তো দিল এখন। তো এখন তোমার টেনশন হচ্ছে সেকেন্ড ইয়ারে কি করব। আচ্ছা, বায়োলজিতে সেকেন্ড ইয়ারের কয়টা চ্যাপ্টার? 12টা চ্যাপ্টার। শর্ট সিলেবাসে আছে কয়টা? 7টা। বাদ রইল কয়টা? 5টা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই 5টা তো তুমি 100% শিওর একাডেমিক এইচএসসি তে আসবে না। তো ওয়েল, তুমি এই 5টা চ্যাপ্টারের যদি ভাইয়া একাডেমিক না পড়ো, একাডেমিক মানে ব্রড প্রশ্ন, চিত্রমিত্র এগুলো যদি আঁকাআঁকি না শেখো, তাহলে এই 5টা অধ্যায় থেকে তোমাকে অ্যাডমিশন স্টাইলে শুধু পড়তে হবে। ঠিক আছে? তো এই অ্যাডমিশন স্টাইলে যদি পড়ো, আমার বিশ্বাস যে এই 5টা চ্যাপ্টারের অ্যাডমিশন স্টাইলে পড়তে 2টা করে বা যদি 3টা করেও ক্লাস নেওয়া হয়, তোমার ম্যাক্সিমাম 15টা দিন নষ্ট হবে, আর যদি তুমি ওই দিনটা ক্লাসের পর পড়ো। তো এই 15টা দিন কি তোমার এখনো হাতে নাই? তো এজন্য আমার কাছে মনে হয় যে খুবই ওয়াইজ ডিসিশন হবে এইচএসসি 22 যারা, তারা অবশ্যই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যা আছে সবটাই একবার তুমি শেষ করবা। এতে লাভবান কিভাবে হবা জানো? যে 2 ভাবে লাভবান হবা। মনে করো, যখন তুমি দেখলা ইন্টারমিডিয়েট 21 সালে ঘোষণা দিল অ্যাডমিশন হবে শর্ট সিলেবাস, সেই দিন থেকে সাথে সাথে ওটা স্টপ। কিন্তু ভাইয়া যদি ঘোষণা দেয় ইন্টারে ফুল সিলেবাসের উপরে অ্যাডমিশন হবে 21 সালে, তাহলে তুমি চিন্তা করো তো, তোমরা যারা 14টা অধ্যায় পড়ছো, এই 10টা কখনোই খুলে দেখো নাই, ওই সময় হয়তো বা তুমি এই 10টাও মেকআপ করতে পারবা, কিন্তু ওই সময় তোমার মধ্যে যে প্রেশারটা আসবে, মেন্টাল প্রেশার, যে আল্লাহ আমি তো এটা একবারও পড়ি নাই, তখন কিন্তু এটা তুমি মানে কোপ আপ করতে পারবে না। কিন্তু তুমি যদি একটা বারও যেন তেন করেও যদি পড়ে রাখো এবং পরীক্ষায় যদি দিয়ে দেয় ফুল সিলেবাস, তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স আসবে যে না, আমি তো একবার এটা পড়া আছে, একবার দেখলেই হবে। সেই কারণে আমার কথা হচ্ছে, তুমি যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, তুমি অবশ্যই এইচএসসি 22 পুরো সিলেবাসটাই পড়ে ফেলবা। কেননা এইচএসসি 21-এর বাচ্চারাও পুরো সিলেবাসটাই পড়ছে, তাদের তো মাত্র 10টা চ্যাপ্টার দিয়েছে, তারাও পুরো সিলেবাসটা পড়ছে। ভাই, পুরো সিলেবাস পড়লে তোমাদের ক্ষতি কয়টা জানো? তোমাদের ক্ষতি একটা, সেটা হচ্ছে তোমাদের টাকা বেশি খরচ হবে, কারণ ওই চ্যাপ্টারগুলো পড়ার জন্য তোমাকে এক্সট্রা পে করতে হবে। কিন্তু তুমি যদি বলো সময় নষ্ট হবে, এটাকে আমি সময় নষ্ট বলবো না, কারণ ওইটার নলেজ তোমার অন্য চ্যাপ্টারেও কাজে লাগবে এবং পরবর্তীতে কিন্তু তোমার কাজে লাগবেই। যদি এই ইন্টারমিডিয়েটের এই সিলেবাসগুলো তোমার কাজে না লাগতো, তাহলে তো তোমার দিত না। সো এই কারণে আমার কাছে মনে হয় তোমরা এত টেনশন করো না। আর কে জানি বললো যে হ্যাঁ,
99.9% শিওর যদি এইচএসসি 21-এর শর্ট সিলেবাসে অ্যাডমিশন হয় তাহলে তোমরাও ধরে রাখো যে তোমাদেরও শর্ট সিলেবাসে অ্যাডমিশন হবে। তাই এইচএসসি 22 একদম টেনশন ফ্রি থাকো। টেনশন তোমাদের বড় আপু ভাইয়াদেরকে করতে দাও এইচএসসি 21। এখন তারাও তো আমার স্টুডেন্ট, তাদেরকে নিয়েও তো বলতে হবে। তাদের নিয়ে আমি এর আগেও অনেকবার বলেছি এবং এখনো যদি আমি একটা কথাই বলবো যে অবশ্যই অবশ্যই শর্ট সিলেবাসের 10টা চ্যাপ্টার এমন ভাবে পড়বে, এটা পারলে 3, 4, 5টা বই দিয়ে পড়বে যাতে এর মধ্য থেকে কোনো তথ্য তোমাকে কেউ আটকাতে না পারে। এবং এ কারণেই কিন্তু আমরা বাকি 14টার জন্য কিন্তু অ্যাডমিশন স্টাইলেও কিন্তু পড়াচ্ছি এবং স্টুডেন্টরাও পড়ছে। জাস্ট একবার করে যদি আমাদের কথাও শুনে তারপরেও তাদের মাথায় যে জিনিসটা গেঁথে থাকবে পরবর্তীতে রিভাইজ করার সময় কিন্তু তার এটা চলে আসবে। সেই জন্য আমার কাছে মনে হয় এত টেনশন না করে তুমি তোমার পড়াটা কমপ্লিট করলেই তো হয়। ধরো শর্ট সিলেবাস দিয়েছে, আজকে যদি এমন হতো যে তুমি যদি ধরো তোমরা যারা স্টুডেন্ট আছো, খুব মজার একটা কথা বলি বা ভালো একটা কথা বলি, মনে করো আমি এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? তো শর্ট সিলেবাসে 14টা চ্যাপ্টার দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এই 14টা চ্যাপ্টারের তো আমি ফার্স্ট ইয়ারের 12টাই পারি আর এটাও পারি। মানে আমার কথা হচ্ছে যে শর্ট সিলেবাসটা দিয়েছে সেইগুলো যদি তোমার সবকিছু আয়ত্তে থাকে তাহলে ভাইয়া পরীক্ষা যে সিলেবাসেরই হোক না কেন তোমার কি কোনো টেনশনের কারণ আছে? তোমাদের প্রবলেম হচ্ছে কি তোমরা বেশি বেশি টেনশন করো না পড়ে, তাই না? যে সিলেবাসই দেখ না কেন তুমি মাথায় রাখো তুমি সবগুলোই পড়বা। শুধু যদি একটা চিন্তা করে তুমি মাথায় রাখো যে দেখো আমি আমি তোমাদেরকে একটা মানে একটু হালকা ইনকামের বুদ্ধি দিই, যে কাজটা আমি করতাম। আমার একটা সিক্রেট বলে দিই, আমি যখন পড়তাম টিচারদের কাছে, যে টিচারের পড়া আমার ভাল লাগতো এবং আমিও মনে মনে চাইতাম যে আমিও এই টিচারের মতো পড়াবো। তো শুধু যদি আমি এই বিষয়টাই বলি, তুমি যদি ধরো আজকে শর্ট সিলেবাসের হয়তো বা তোমরা পরীক্ষা দিলা, কিন্তু তোমাদের পরের ব্যাচ কি শর্ট সিলেবাসে দিবে? তারা তো ফুল সিলেবাসে দিবে। তাহলে তুমি দেখো তো, তুমি যদি ফুল সিলেবাস না শেখো তাহলে তুমি যদি মনে করো টিউশন করে টাকা ইনকাম করতে চাও, অনেকেই করে এবং এটা খারাপ কিছু না, তাহলে তুমি ওগুলো পড়াবা কিভাবে বাচ্চাদের? তা তোমাকে তো শিখতে হবে। তাহলে তুমি যদি যে নিজেও অন্য কাউকে পড়াতে চাও, জানাতে চাও, তাই না? তাহলে তোমাকে তো ভাইয়া জানতে হবে। ঠিক আছে? তুমি ধরো ঠিক আছে তুমি টাকা ইনকাম করতে চাও না, তুমি জনদরদি, তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে সবাইকে জিনিসগুলো এক্সপ্লেইন করবা, হয়তো বা ইউটিউবে তুমি ফেমাস হবা, রাইট? তাহলে সেটার জন্য তো তোমাকে জানতে হবে। তো এজন্য ভাইয়া একদম ভুলে যাও এসএসসি 22, তোমরা পুরোটা একবার পড়ো এবং খুব দ্রুত শেষ করো। তারপরে যদি শর্ট সিলেবাস দেয় তখন তুমি শুধু শর্ট সিলেবাসকেই ফোকাস করো, কিন্তু অবশ্যই দিনার সাথে আমি একমত, আগে 24টা অধ্যায় একবার শেষ করে ফেলো। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় না যে আর কোনো বেশি এখানে কথা আছে। যদি তোমরা প্রশ্ন করো যে ভাইয়া কবে কি হবে, এগুলো নিয়ে আমি আসলে বলতে পারবো না, কারণ কবে কি হবে সেটা উপরওয়ালাই ভালো জানেন আর যারা নীতি নির্ধারক তারাই ভালো জানেন। তবে তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু টাইম পাবা, কারণ তোমাদের জন্য সহজ হয় এমন কিছুই গভর্নমেন্ট করবে। যদি তোমার জন্য কঠিন কিছুই ওনারা চিন্তা ভাবনা করতো তাহলে ওনারা তোমাদের সিলেবাস কমাতো না। গভর্নমেন্ট কেন তোমাদের সিলেবাস কমালো? এই সামান্য জিনিসটা তুমি শুধু চিন্তা করো, সিলেবাস কেন কমালো বলো তো? তোমরা কি চেয়েছো? তোমরা কি আন্দোলন করেছো যে আমরা পড়াশোনা আমাদেরকে করার নাই, আমার সিলেবাসটা কমায় দেন? করেছো কি? না। কিন্তু ওনারা চায় যে না, বাচ্চাদেরকে তো কিছুই পড়াতে পারলাম না, যাক 10টা অধ্যায় বাদ দিই। তাহলে দেখো তোমরা না চাইতেই গভর্নমেন্ট তোমার 10টা অধ্যায় বাদ দিয়ে দিয়েছে। তার মানে কি? তোমাদের চেয়ে গভর্নমেন্ট বেশি চায় তোমাদের রেজাল্ট ভালো হোক, তোমরা টেনশন ফ্রি থাকো। কিন্তু হয়তো বা মাঝে মধ্যে তোমরা বুঝতে পারো না, তোমরা বেশি টেনশন করে ফেলো। তো ব্যাপারটা হচ্ছে তুমি একা না তো, বিশাল একটা কমিউনিটি। তোমার যা হবে অন্যেরও তাই হবে। এবং সবসময় মাথায় রাখো যা হবার ভালোই হবে। সো যে যে ধর্মের আছো তোমরা দোয়া করো, বাবা মায়ের কাছে সাহায্য চাও এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, ভালোই হবে। তবে এত বেশি মানুষের কথা শুনে তোমরা একদম বায়াসড হয়ে যাবা। এ কারণে তোমরা পড়াশোনা করো, কারণ তোমার যদি পড়া আয়ত্তে থাকে, যে সিলেবাসই দেখ না ভাই, তোমার কি সমস্যা? এবং আমি তো একটা জিনিস বলেই দিলাম যে তুমি অন্য কাউকে পড়াতে গেলেও তো তোমার সব জানতে হবে। এ কারণে তুমি টিচারদের কাছে সব একবার জেনে নিবা, এটাই হচ্ছে আমার মানে যুক্তি। সো ফাইনালি আমি শেষ করে দিব। আমি দিনাকে ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য এবং তোমাদের উদ্দেশ্যে সর্বশেষ দিনা একটা পরামর্শ দিয়ে আমরা আমাদের লাইফটা শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষে এটাই বলবো এক্স্যাক্টলি ভাইয়া যেটা বললেন
যে বেশি টেনশন করা যাবে না, কারণ কবে পরীক্ষা হবে আমাদের সময়ও বা আমাদের আগের ব্যাচ আগের যে কোনো ব্যাচের স্টুডেন্টদের সবচেয়ে বড় কনসার্ন এটা যে কবে হবে, কি করে হবে, কবে নিবে। দেখো এইগুলো তোমার আমার ভাইয়ার কারোর হাতে নেই, এইগুলো শুধুমাত্র অথরিটির হাতে আছে। হয়তো তারাও এখনো জানে না যে পরীক্ষাটা আসলে কবে হবে, কিভাবে হবে, তারাও এখন এই ডিসিশনটা নেয়নি। যতক্ষণ না পর্যন্ত তোমরা কোনো অথেন্টিক সোর্স থেকে নিউজটা পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কেউই বলতে পারবে না। আসলে আমরা একটা অ্যাজিউম করে হয়তো ভাইয়া বললেন যে এরকম হতে পারে, সেই ওয়াইজ তোমরা চালিয়ে যাবা। কিন্তু অনেক স্টুডেন্টকে আমি এটা দেখেছি, অনেক মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের কনসার্ন এটাই থাকে যে কবে হবে, এটা তারা আগে থেকে ঠিক মতো জানতে চায়। এখন সিচুয়েশন এরকম, আগে থেকে এটা বলা সম্ভব না, কারণ যারা এটার ডিসিশন যারা দিবেন, ডিসিশন মেকার যারা, তারাও এখনো জানেন না যে আসলে কি হবে। তাই কি হবে না ভেবে সেটাকে যত কম ভাবা যায় সেটাই ভালো। তার থেকে বেশি যেটা দরকার সেটা হলো এই যে এখন পড়াশোনা করা আর টেনশন ফ্রি থাকা যত বেশি যায়। আর ভাইয়া যেটা বললেন অনলাইনের বিষয়ে, অনলাইন ক্লাসে কিন্তু টাইম ওয়েস্টও হতে পারে, টাইমটা সেভও করতে পারো। এটা ডিপেন্ড করবে কিভাবে তুমি সেটা ইউজ করছো। দেখা যাচ্ছে আমরা যখন বাইরে কোনো অফলাইন ক্লাসে যাইতাম, আমাদের রেডি হওয়া লাগতো, বাইরে যাইতে রাস্তায় একটা বড় সময় যেত, যাওয়া আসাতে অনেক বেশি সময় লাগতো। অনলাইন ক্লাসে কিন্তু এই ব্যাপারটা নাই। সো এই টাইমটা তুমি সেভ করতে পারো। এই টাইমটাতে তুমি যদি পড়াশোনাও না করো, হয়তো একটু রেস্টও নিতে পারো। সো এই সময়টা পাওয়া যায়। আবার কেউ যদি টাইম ওয়েস্ট করতেই চায়, দেখা যাচ্ছে অনলাইনে টাইম ওয়েস্ট করার প্রচুর স্কোপ আছে, অনলাইনে অনেকভাবে টাইমটাকে ওয়েস্ট করা যায়। এখন সেটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি টাইম সেভ করবে না টাইম ওয়েস্ট করবে। সো নিজে এই ডিসিশন গুলো নিতে হবে আর পড়তে হবে, যেটা বেশি স্ট্রেস নেওয়া আসলে ঠিক না। বলবো আল্লাহর কাছে এখন যে যে ধর্ম আছে, যেটা বললেন যে তারা তার সৃষ্টিকর্তার কাছে চাও। আর আমার জন্য দোয়া করো সবাই, যেন আমার তো কেবল শুরু, মেডিকেল যেন ভালো কিছু করতে পারি। তো এই দোয়া রাখি সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাদের দিনা আপু বায়োলজি গেম নিয়ে আসছে এপিসোড 2 তে, আবার দেখা হবে দিনা আপুর সাথে। এবং আরেকটা কথা শেষ করতে করতে মনে পড়লো, সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখেছি যে আমি যখন আমার বাবা মা আমাকে যখন পড়ার জন্য প্রেশার দিত, আই মিন আমি পড়তাম না, আমি খেলতে যেতাম, দুষ্টুমি করতাম বা পড়তাম না, এবং আব্বা আম্মা যখন মাইর দিত পড়তে বলতো, এবং আমি খেয়াল করছি যে ওইটা মানে আমার নিজেরও পড়া হয় নাই। কারণ দেখো, জোর করে কোনো কিছুই হয় না। যখন একটা স্টুডেন্ট নিজে থেকে না চাইবে যে আমি ভালো করব, আমাকে ভালো করতে হবে, আমাকে চান্স পেয়ে আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, এই বিষয়টা যখন একটা স্টুডেন্টের মনে না আসবে, দুনিয়ার কেউই তার দ্বারা ভালো রেজাল্ট করাতে পারবে না। আমি দিনার কথা যদি বলি, সে আমার কাছে পড়ে, কিন্তু আমি মাঝে মধ্যে বলতাম কি মেয়েটা এত ফাঁকি দিচ্ছে কেন, পরীক্ষা দেয় না কেন। পরে ব্যাপারটা খেয়াল করলাম যে সে তো তার কোনো ফেসবুক আইডি ইউজ করে নাই, সে তো আন্টির আইডি দিয়ে পরীক্ষা দিয়েছে। তো দেখা গেল হয়তোবা যদি কোনো কমেন্ট করে, আমি তো আন্টির নাম মুখে নিয়ে বলছি হ্যাঁ ভালো বলেছে। তো যখন দেখো সে চান্স পেলো, কেবল তখন তারপরে দেখি যে সে রিকোয়েস্ট পাঠালো ফারজানা রহমান দিনা এই আইডি থেকে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ডেডিকেশন লেভেল তো এরকমই থাকতে হবে যে আমি চান্স পাওয়ার পর আমার আইডি থাকলেও সেটা আমি ডিঅ্যাক্টিভেট থাকবে, আমি এমন কোনো আইডি ইউজ করব। আমি এটা মাহিনের এক্সাম্পলও দিয়েছিলাম, সে মনে হয় তার আইডির নাম ছিল কাফফারসেল। সে একটা ছেলে মানুষ এবং সে কিন্তু প্রচুর দুষ্টুমি করতো। হ্যাঁ, সে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। চিন্তা করো, মেয়েরা এটা করতে পারে মানা যায়, সে ছেলে হয়েও কি করলো যে না আমি যদি আমার আইডি দিয়ে, কারণ দেখো তোমরা আসলে এক একজন এক এক মেন্টালিটির ভাই। তোমার যদি কোনো ফ্রেন্ড একটা টিচারের ইয়েতে কমেন্ট করে, তোমরা আবার তাকে মানে উস্কানি দাও বা ঠাট্টা করো, কিরে সেই তো আতেল, সেই তো রিপ্লাই দিচ্ছিস। তো আলটিমেটলি এইগুলো থেকে তো বাঁচতে হবে। তো সে দেখা গেল কাফফার কোর্স থেকে, হ্যাঁ, এবং তার নামেরও বুঝতে পারছি কাফফার কোর্স মানে সে সব ধ্বংস করে দিবে, একদম সবকিছু পড়াশোনা সারকার করে দিবে। যাই হোক, সে সেই আইডি থেকে কি করলো, ক্লাস করতো, চান্স পাওয়ার পর দেন সে তার কায়ুম মাহিন, যেটা সেই কায়ুম মাহিন আইডি ইউজ করলো। তো এটাই তো ভাইয়া ডেডিকেশন কিন্তু বিভিন্ন ভাবে। আমি জানি না তোমাদের লাইভে আসছিলাম কিনা, আমি একটা 2-3 বছর আগে রংপুরের আমার এক স্টুডেন্টের বাসায় গেলাম, আমার ওয়াইফ সহ গিয়েছিলাম, আমার বাচ্চা তখন 1 বছর। সে তার ওয়াশরুমে নিয়ে গেল আমাকে, আন্টি ছিল, যে বাবা আসো দেখো। সে আমাকে দেখাবে বলে ওয়াশরুমের ওই লেখাগুলো সে উঠায় নাই,
সে ওয়াশরুমে গিয়ে যে জিনিসগুলো তার বারবার ভুল হতো সেটা একবার রিভাইজ না করে সে উঠতো না। সো ডেডিকেশন হতে হবে এরকম। এখন তোমাদের তো ডেডিকেশন হয়েছে এখন এরকম যে অনলাইনে কার ক্লাস কোথায় হচ্ছে, কে কাকে মেনশন দিবা, এই 10টা মেনশন দাও। আমরাও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি। তো এই প্রত্যেকটা জিনিসই করি সত্যিকার অর্থে যে না আমাদের গ্রুপের আসলে রিচ বাড়ানোর। কারণ কি দেখো, আমি যদি কিছু বলতে চাই কাউকে সত্যিকার অর্থে, আমি তো মানুষের গ্রুপে গিয়ে বলতে পারবো না। আমাকে তো আমার গ্রুপেই বলতে হবে। তো সেটা তোমরা যারা মন থেকে করো যে না ভাইয়ার কথাগুলো বা আসলে যে ভাইয়ার কথাগুলো শুনলে তোমার ফ্রেন্ড উপকৃত হবে, তো সেটা কেন ভাইয়াদেরকে বলতে হবে? তোমরা নিজে থেকে হয়তোবা তাকে জানালা। যদি তোমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না থাকে, তোমার যদি মনে হয় যে না তোরও এটা জানা দরকার, তুই ভাইয়ের কথাগুলো শোন বা ভাইয়ের ক্লাসগুলো কর। তো এইটাই, বেশি কিছু বলবো না। আমি শুধু একটা কথাই বলি যে নিজে থেকে কেউ যদি না চায়, নিজে থেকে কেউ যদি না চায় ভালো কিছু করতে, স্বয়ং সৃষ্টিকর্তাও তার ভালো হয়তো বা চাইবে না। সো এ কারণেই তোমার নিজের ভালো তোমাকেই বুঝতে হবে। তুমি যদি এখনো এমন হয়ে থাকো যে তোমার বাবা বললেই তুমি পড়বা, তোমার মা বকা দিলেই তুমি পড়তে বসবা, বা তোমার যদি অন্য কেউ গপ বফ থাকে, তারা একটু দেখা গেল ইমোশন দেখালো তাই আজকে সারাদিন পড়লা না, তাহলে মনে রাখো যে তোমার দ্বারা ভালো কিছু হবে না। কারণ এখনকার যুগে এটাও বেশি। আমি এরকমও 2-3 দিন আগে, আমি নাম তো কখনোই মেনশন করব না, যে ভাইয়া আজকে কি বিষয়ে মন খারাপ করছে, হ্যাঁ তার বাসায় বিয়ের প্রস্তাব আসছে, এই নিয়ে তার পড়া হচ্ছে না। সো কিছু করার নাই, আসলে কিছু করার নাই। তো এখন যদি তোমরা তোমাদের কাছে মনে হয় যে বাবা মা তোমাদের এত দিন থেকে মানুষ করে এই পর্যন্ত আসলো, এখন তুমি অন্য একটা কার কথায়, যার সাথে তোমার এখনো বিয়েই হয়নি, তাই না? সো যে কারো কথায় তুমি মানে তুমি পড়াশোনাই করছো না, যেখানে তোমার সামনে এরকম একটা বড় পরীক্ষা, তাহলে তুমি যদি তোমার বাবা মা, যে বাবা মা এত কষ্ট করে তোমাকে মানুষ করলো, ওইটার চেয়ে যদি সামান্য কয়েকদিনের এই কথায় তুমি সব ভুলতে পারো, তাহলে তোমার জন্য আলটিমেটলি বড় কিছু হওয়া পসিবল না। সো আমি সবসময় এই এক্সাম্পলটাই দেই যে সবসময় তুমি শুধু যদি একটা জিনিসকেই উৎসাহ হিসেবে নাও, যে আমি আমার বাবা মায়ের জন্য কিছু করে দেখাতে চাই। তুমি যদি এই কাজটা করে দেখাতে চাও, তুমি সফল হবা। তখন তুমি আসলে কি করতে হবে সবই বুঝবা। তুমি যে কোনো একটা জায়গায় একটা বিষয়ের উপর কথা শুনে সেটা নিয়েই তুমি স্ট্রাগল করবা, তাহলে হয়ে গেল। সো আমি ফাইনালি এটাই বোঝাতে চাচ্ছি ভাই, এই যে এইচএসসি শর্ট সিলেবাস নিয়ে আমি কথা বললাম, আরো হয়তোবা 3-4 জায়গায় কথা শুনছো, এনাফ। দরকার নাই তো আর কথা শোনার। দেখা গেল তোমরা এরপরে আরো 5-6 জায়গায় ওই যে যে গ্রুপগুলোতে আছো, তারা কথা বলবে, তারা শুনবা। এভাবে টাইম ওয়েস্ট করো না, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। পড়াশোনা করো, আল্লাহ তোমাদের ভালো করুক। আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।